আদিলের কাছ থেকে ফোন নম্বর নিয়েছে লাবণ্য। আদিলের সাথে লাবণ্যের কথা হয় এটা আগে থেকেই জানত রুদ্র, কিন্তু এখনও এই বিষয় নিয়ে ঘাটায়নি কিংবা আদিলের কাছে জিজ্ঞেসও করেনি। শান্ত গলায় আদিলকে জিজ্ঞেস করলো, লাবণ্যকে আমার ফোন নম্বর কেন দিয়েছিস? আদিল বলল, তোর ফোন নম্বরের জন্য লাবণ্য আমার মাথা খাচ্ছিল। আদিল একটু থেমে ইতস্তত বোধ করে আবার বলল, লাবণ্য তোর সাথে সম্পর্কটা নতুন করে শুরু করতে চাচ্ছে। কথাটা শেষ করে আদিল রুদ্রের প্রতিক্রিয়া দেখার জন্য রুদ্রের দিকে তাকালো। রুদ্রের মুখের অভিব্যক্তি দেখে কিছুই বোঝা গেল না। রুদ্র একটু হাসলো। আদিল ভ্রুকুচকে প্রশ্ন করলো, হাসছিস যে? রুদ্র অনেকক্ষণ চুপ থাকে, তারপর আদিলের কাঁধে হাত দিয়ে বলল, লাবণ্য সম্পর্কিত কোনো কথা আর কখনো আমার কাছে বলিস না। আমার কাছে জিজ্ঞেস না করে ফোন নম্বর দেওয়াটা তোর ঠিক হয়নি। লাবণ্য আমায় নিয়ে কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যাস। আদিল বুঝতে পারল রুদ্র মনে মনে প্রচণ্ড রেগে আছে। আদিলের কাছ থেকে কোনো রকম উত্তরের আশা না করে রুদ্র চলে যায়। অরুণী নিদারুণ এক দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। রুদ্র হাত ধরেছে। অরুণীর মন ছুঁড়ে তো আনন্দের ঢেউ বয়ে যাওয়ার কথা, দিশেহারা হয়ে যাওয়ার কথা, কিন্তু অরুণী খুশি হতে পারছে না। রুদ্রের আচরণ বুঝতে পারছে না ঠিক। রুদ্রের ফোন বন্ধ। অরুণীর প্রতি আবেগ কিংবা প্রেম থেকে যদি হাত ধরতো তাহলে তো ফোন বন্ধ করে রাখতো না। রেস্টুরেন্ট থেকে বের হয়ে ওভাবে এড়িয়ে যেত না। অনেকক্ষণ ধরে এসব নিয়ে ভেবেও কোনো উত্তর পেল না অরুণী। রুদ্র এমনটা কেন করলো? এসব প্রশ্ন অরুণীর মাথায় পীড়া দিতে লাগলো। 2-3 দিন পেরিয়ে গেলেও রুদ্রের খোঁজ পাওয়া গেল না। অরুণী উপায় অন্তর না পেয়ে আবার ছুটল কার্তিক কর্মকারের বাসার উদ্দেশ্যে। অরুণীকে দেখেই দারোয়ান দাঁত কেলিয়ে বলল, বাসায় ভিতরে ঢুইকা লাভ নেই, সই লাগেছে ওনারা। অরুণীর থমথমে মুখে জিজ্ঞেস করলো, কারা চলে গেছে? রুদ্র কিনো? অরুণীর বুকের ভিতর ধক করে উঠল। হতবিহ্বল হয়ে দ্রুত প্রশ্ন করে, মানে কোথায় গেছে? দারোয়ানের উদ্দেশ্যে প্রশ্নটা করে অরুণী। অস্থির চোখে তাকিয়ে রইল উত্তরের অপেক্ষায়। অরুণীর মুখের অবস্থা সঙ্গীন। দারোয়ান উত্তর দেয়, পরীক্ষা শেষ, বাসা ছাড়া দিছে। অরুণী অত্যাশ্চর্য চোখে তাকিয়ে রইল খানিকক্ষণ। নির্বাক দৃষ্টি, অভিমানে ছলছল করা অরুণীর। কোথায় গেছে বলতে পারেন? ফোন নাম্বার আছে আপনার কাছে? কোথায় গেছে তা কইতে পারবো না, ফোন নাম্বার নাই। নতুন বাসা নিছে মনে হয়। অরুণীর চোখ দুটো জলে ছাপিয়ে উঠছে। রুদ্রের অনার্স 3য় বর্ষের ফাইনাল এক্সাম শেষ, সেটা অরুণীর মাথায় ছিল না। অরুণীর এত শত পাগলামি একটুও কি রুদ্রের মন ছুঁতে পারেনি? দারোয়ানকে আর কিছু জিজ্ঞেস করলো না অরুণী। কথা বলতে ইচ্ছে হচ্ছে না, সব কিছু বিষাদময় লাগছে। অরুণী হাঁটতে থাকে। চোখের কোণে জমানো পানিটুকু আঙ্গুলের ডগা দিয়ে মোছে। কত শতবার রুদ্রের প্রতি অভিমানে অরুণীর হৃদয় ভারী হয়ে গিয়েছিল। রুদ্র জানে না সেই অভিমানের কথা, রুদ্রের জানারও কথা না। প্রতিবারই অরুণীর অভিমান বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করেনি। সব রাগ অভিমান ভুল ছুটে গিয়েছে রুদ্রের কাছে। এবারও অভিমান হচ্ছে অরুণীর, গাঢ় অভিমান। অরুণীর আবেগ অনুভূতিগুলো রুদ্র হয়তো অরুণীর খামখেয়ালি ভেবে কখনো সিরিয়াসলি নেয়নি। আসলেই কি খামখেয়ালি ছিল? 2-3 দিন পর অরুণী ফোন দেয় নিম্মির কাছে। অন্তত নিম্মির কাছে রুদ্রের খোঁজ নিয়েছে। শিফাসের বিষয়টা নিয়ে অরুণীর উপর খানিক রাগ নিম্মির ধারণা সূর্যের কাছে শিফাসের বিষয়টা অরুণী বলেছে। এই বয়সে একটা ছেলে পছন্দ করতেই পারে, সেজন্য সেটা ফ্যামিলির কাছে বলতে হবে? ঝামেলা হবে জানা সত্ত্বেও অরুণী কেন বলল? এতে করে অরুণীদের সাথে শিফাসের পরিবারের সম্পর্কের অবনতি হয়েছে। কিন্তু অরুণী শিফাসের বিষয়টা বলেনি সূর্যের কাছে। অরুণীর ধারণা শুভ্রা বা সুস্মিতা বলেছে। নিম্মি ফোন তুলে বলল, আরে অরু, কেমন আছিস? এই তো আপা ভালো, তুমি কেমন আছো? নিম্মি জবাব দেওয়ার আগে অরুণী আবার বলল, শিফাজ ভাইয়ার বিষয়টা আমি সূর্য দাদার কাছে বলিনি, আমি জানতাম ঝামেলা হবে। অভরা, সুস্মিতা ওরা বলেছে হয়তো। এই তো ভালো, ঝামেলা যা হয়েছে বাদ দে। দুলাভাই কেমন আছে? কোথায় তুমি শ্বশুরবাড়ি? নিম্মি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না, আব্বার বাসায়। রুদ্রের কথা জিজ্ঞেস করতে ইতস্তত বোধ হচ্ছে অরুণীর। কিছুক্ষণ পর সংকোচ কাটিয়ে জিজ্ঞেস করে, রুদ্র কি বাসায় গিয়েছে? আমি ঠিক বলতে পারবো না, ওই বাসার কারোর সাথে কথা হয় না।
অরুণী চমক দিয়ে বলে। কথা হয় না মানে? রুদ্র ভাইয়ের সাথেও কথা হয় না? নিম্মির গলা বিষণ্ণ। না। অরুণীর কাছে বিষয়টা খটকা লাগলো। কেন কোনো ঝামেলা হয়েছে নাকি? এসব ভাবতে ভাবতে অরুণী জিজ্ঞেস করে। কোনো ঝামেলা হয়েছে? হয়েছে একটু। অরুণী আগ্রহী গলায় জিজ্ঞেস করে। কি হয়েছে বলা যাবে? নিম্মি কিছুক্ষণ চুপ করে থেকে বলল। সব ঝামেলার মূল হলো আমার শাশুড়ি। কি আর বলবো তোকে, এত ডেঞ্জারাস শাশুড়ি থাকলে সেখানে সংসার টিকে না। সব কিছু নিয়ে অযথা চেঁচাচেঁচি, ছোট ছোট বিষয়গুলো নিয়ে চেঁচিয়ে 7 বাসার মানুষ এক করে। অরুণী চিন্তিত গলায় জিজ্ঞেস করে। দুলাভাই মানুষ হিসেবে কেমন? দুলাভাইয়ের সাথেও কি তোমার বনাবনি হয় না? তানভীরের সাথে বানাবে ভালোই, কিন্তু আমার শাশুড়ির অন্যায় কথাগুলো আমায় মুখ বুজে সহ্য করতে বলে আমি কেন সহ্য করব? মাত্র এই কয়দিনেই তীব্র বিরক্ত হয়ে গেছি। এসব কথার মাঝে রুদ্রের কথা জিজ্ঞেস করতে সংকোচ হলো অরুণীর। নিম্মি নিজ থেকেই বলল। আর ওরু, তুই এবার অন্তত রুদ্রের বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল। রুদ্রের থেকে সিফাত কোন দিক থেকে খারাপ? অরুণী কথা বাড়ায় না, ফোন রেখে দেয়। ফোনটা চার্জে বসিয়ে রেখে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বিষণ্ণ মনে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। শুধু ভাবছে রুদ্রের বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। রুদ্র ধরাছোঁয়ার বাইরের মানুষ, ওর নাগাল পাওয়া সম্ভব না। রুদ্র মরীচিকা, অযথাই রুদ্রের পিছনে ছুটে ক্লান্ত হয়েছে। নিজের আবেগ অনুভূতিগুলো ভুল মানুষের জন্য ব্যয় করেছে। অরুণীর চোখের কোটর বেয়ে টপ টপ করে জল বিসর্জিত হতে লাগলো। বুকের ভিতর যন্ত্রণা হতে লাগলো। রুদ্রের সবগুলো ফোন নম্বর ডিলিট করে দেয় অরুণী। একটা চাপা কষ্ট, অপূর্ণতা বয়ে বেড়াচ্ছে। একটা মানুষ এতটা কঠিন হতে পারে? অরুণীর চিন্তা ভাবনার ঊর্ধ্বে রুদ্র। অরুণীর শুধু আফসোস হচ্ছে এমন একটা মানুষের জন্যে এত পাগলামি করার জন্য। দিন 10 পর হঠাৎ একদিন অপরিচিত নম্বর থেকে কল আসে। অরুণী ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়েছিল। ওপাশ থেকে রুদ্রের গলা ভেসে আসে। অরুণী কেমন আছো? অরুণী কিছুক্ষণের জন্যে থমকে যায়। নিজেকে তড়িঘড়ি করে সংযত করে, একটু হাসার চেষ্টা করে। হ্যাঁ ভালো আছি। আপনি হঠাৎ? তুমি কি আমার উপর অভিমান করে আছো? অভিমান করার মতো সম্পর্ক কি আপনার সাথে আমার আছে বলুন তো? অরুণীর কথা শুনে রুদ্র অবাক হয়। অরুণীর গম্ভীর গলা, এভাবে উত্তর দেওয়া, সব মিলিয়ে যেন নতুন এক অরুণী। রুদ্র বলে। অভিমান করার মতো সম্পর্ক নেই তা ঠিক। আপনি আমার সাথে অন্যায় করেছেন, তীব্র অন্যায়। যেমন? অরুণী ফোনটা রেখে দেয়। অরুণী জানে রুদ্রের ইচ্ছে হয়েছে, ফোন দিয়েছে, আবার হারিয়ে যাবে। ইচ্ছে হয়েছিল তাই দেখা করেছে, হাত ধরেছে, সবটাই রুদ্রের ইচ্ছে। অরুণীর কান্না পাচ্ছে আবার। রুদ্রের প্রতি শুধু শুধু টান বাড়িয়ে লাভ নেই। রুদ্র কখনো ওকে ভালোবাসবে না। কয়েকদিন পর নিম্মি আবার ফোন দেয়। তানভীর বুঝিয়ে সুঝিয়ে ওদের বাড়ি নিয়ে গেছে নিম্মিকে। তানভীরও স্বীকার করে শাহানাজ বেগমের অন্যায়, কিন্তু মায়ের মুখের উপর কথা বলবে কিভাবে? তাই নিম্মিকে চুপ থাকতে বলে। রুদ্র নাকি পরীক্ষার পর ছুটিতে বাসায় গিয়েছিল। রুদ্রকে নিয়ে আগ্রহী হয়ে তেমন কিছু জিজ্ঞেস করলো না অরুণী। নিম্মি নিজ থেকেই বলেছে রুদ্র নামক অনুভূতি মুছে ফেলতে চায় অরুণী। শুধু মিছে মিছে মায়া বাড়িয়ে কী লাভ? রাতের বেলায় বই নিয়ে বসে শুধু শুধু বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছিল অরুণী। পড়ার দিকে মন নেই। দিনগুলো বিষণ্ণই কাটছে অরুণীর। সেলিনা আহমেদ অরুণীর রুমে এসে বলল। শোনো রুনি। অরুণী চোখ তুলে তাকায়। জি আম্মা। নিম্মিত দেবরকে চিনিস না? ওই যে ট্রেনে দেখা হয়েছিল, বিয়েতেও তো তোর মামার বাড়ি এসেছিল, তুইও তো ওদের বাসায় গিয়েছিলি নিম্মির সাথে। সেলিনা আহমেদ হঠাৎ এসব কেন বলছে? অরুণী তীব্র আগ্রহী হয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ কি হয়েছে? সেলিনা আহমেদ অরুণীর পাশে বসে বলল। খুব ভদ্র ছেলে, সূর্যর সাথে কথা বলেছে, তোকে পড়াতে আসবে কাল থেকে। তোর তো পরীক্ষার আর মাত্র 5 থেকে 6 মাস বাকি। এবার তো আর কোনো উল্টাপাল্টা করিস না, আত্মীয় স্বজন মানুষ, বদনাম হবে। অরুণী হকচকিয়ে উঠল। মিনিট 2 চুপ থেকে হঠাৎ বলে উঠল। না আম্মা, আমি ওনার কাছে পড়বো না, অন্য টিচার দেখো। সূর্য রেগে গেল ভীষণভাবে অরুণীর উপর। শাহেদ আহমেদও বিরক্ত হয়ে ধমকালো অরুণীকে। রেগে মেগে সেলিনা আহমেদের দিকে তাকিয়ে বলল। তোর মেয়ে পরীক্ষায় ফেল করবে, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। সূর্য নাক মুখ শক্ত করে বলল।
এবার যদি কোনো তালবাহানা করিস তুই। অরুণী আর কথা বলার সাহস পায় না। রুদ্রের মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছে নেই অরুণীর। সারা রাত উদ্বিগ্ন হয়ে কাটল অরুণীর। উদ্বিগ্ন আর উৎকণ্ঠায় ঘুম হলো না। শেষ রাতে ঘুমানোর ফলস্বরূপ সেলিনা আহমেদ সকালবেলা দরজা পদঘাতে ভেঙে ফেলার চেষ্টা চালাচ্ছে। অরুণী ধরপড়িয়ে উঠে বসে। দরজা খুলতেই সেলিনা আহমেদ চাপা গলায় বলে, রুদ্র কখন এসে বসে আছে? সদ্য ঘুম ভাঙার কারণে অরুণী যেন কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর বলে, এই টাইমে কেন এসছে? সেলিনা আহমেদ ব্যস্ত গলায় বলল, এই টাইমে পড়াবে তাই এসেছে, 2 মিনিটে ফ্রেশ হয়ে আয়। অরুণীর হাত পা কাঁপছে, বুকের ভিতর দুরু দুরু করছে, যেতে ইচ্ছে হচ্ছে না রুদ্রের সামনে। কোথায় যেন জড়তা কাজ করছে, অস্বস্তি হচ্ছে। অরুণী ধীর পায়ে রুদ্রের সামনে যায়। সূর্য রুদ্রের সাথে কথা বলছে, অরুণীর উপস্থিতি টের পায় না। সূর্য অরুণীকে দেখে রুদ্রের দিকে তাকিয়ে বলে, এই যে তোমার ছাত্রী এসে গেছে রুদ্র, মহা ফাঁকিবাজ। সে বার একটা টিচার এসেছিল পড়াতে, 15 দিন ধরে এক পড়াপুরি বিরক্ত হয়ে বিদায় নিয়েছে সে। রুদ্র তাকায় অরুণীর দিকে। সূর্য উঠে চলে যায়। রুদ্র অরুণীর দিকে তাকিয়ে বলল, বসো। অরুণী চেয়ারে বসে, মুখে গম্ভীর ভাব। রুদ্রের দিকে একবার তাকিয়ে মেঝের দিকে দৃষ্টি আবদ্ধ করে রাখে। রুদ্রের মুখের অভিব্যক্তি স্বাভাবিক। রুদ্র আবার বলে, ওভাবে তাকিয়ে থাকলে পড়বে কিভাবে? অরুণী রুদ্রের দিকে তাকিয়ে ম্লান হাসে। রুদ্র মনে মনে অবাক হচ্ছে অরুণীর পরিবর্তন দেখে। অরুণীর আচরণে মনে হচ্ছে রুদ্রের সাথে ওর প্রথম দেখা হয়েছে। প্রয়োজন ছাড়া কোনো কথা বলছে না অরুণী, প্রয়োজনে প্রশ্ন করছে। পড়ার ফাঁকে রুদ্র নিচু গলায় বলল, অরুণী, মন খারাপ তোমার? অরুণী ভ্রুকুচকে বলল, মন খারাপ কেন থাকবে স্যার? অরুণীর মুখ থেকে স্যার সম্বোধন শুনে রুদ্র বোধহয় বিব্রত হলো খানিক। কিছুক্ষণ নিঃশব্দে কাটল। অরুণীর তীব্র অস্বচ্ছন্দ লাগছে। কিছুক্ষণ পর রুদ্র মনে হতে লাগলো অরুণীর এমন আচরণে ওরও অস্বস্তি হচ্ছে। এই অস্বস্তিকর পরিবেশ এড়াতে রুদ্র অরুণীর দিকে তাকিয়ে চটজলদি সহজ গলায় বলল, আচ্ছা আচ্ছা, কি যেন পড়াচ্ছিলাম? অরুণী স্বাভাবিক গলায় বলল, পদার্থ বিজ্ঞান পড়ছিলেন। রুদ্র বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে নিচু স্বরে বলল, ব্যক্তিগত একটা রাগ বা জিদের বশে ফোনটা ভেঙে ফেলেছিলাম, আর বাসাটা পরিবর্তন করেছি কিছু সমস্যার কারণে। নতুন বাসায় সবকিছু গুছিয়ে তার পরের দিন রাজশাহী চলে গিয়েছিলাম। রুদ্র কথা বলার ফাঁকে তাকালো একবার অরুণীর দিকে। অরুণীর মুখাবয়ব বলছে রুদ্রের কথার দিকে ওর খেয়াল নেই। রুদ্র আবার বলল, মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ কষ্ট থাকে না, আমারও তেমন কিছু দুঃখ আছে। আগের সবগুলো সিমি অফ। আর আমি মানছি রেস্টুরেন্টে বসে তোমার হাত ধরাটা অন্যায় হয়েছিল, আমি তার জন্য দুঃখিত। অরুণী কঠিন গলায় বলল, অন্যায়টা কি শখের বশেই করেছিলেন? রুদ্র উত্তর দিল না। অরুণীও বোধহয় উত্তরের অপেক্ষা করল না। রুদ্র অনেকক্ষণ পর বলল, আমি ওই ঘটনাটার জন্য অনুতপ্ত। অরুণীর প্রচণ্ড কষ্ট হচ্ছে। একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে পড়া শেষে অরুণী বলল, আপনার কাছে পড়া আমার জন্য অস্বস্তিকর বিষয়, কিন্তু বাসার কাউকে এটা বলতে পারবো না। অন্য কোনো মিথ্যে বললেও তারা সায় দেবে না। এর পেছনে অবশ্য আমার দোষ আছে। আপনি কোনো এক অজুহাতে আমায় পড়াতে আসা বাদ দিয়ে দেন। কথাটি বলে রুদ্রের দিকে আর তাকালো না অরুণী। রুদ্রের চুনে এত সব হাস্যকর পাগলামি করেও কোনো লাভ হয়নি। তাতে অরুণীর কোনো ক্ষোভ নেই, কিন্তু রেস্টুরেন্টে বসে অমন আচরণ করে অরুণীর আবেগ অনুভূতি নিয়ে মজা নিয়েছে। এই ব্যাপারটাই অরুণীর মনে তীব্র রাগ কিংবা অভিমানের সৃষ্টি করেছে। অরুণী সিঁড়ি পেয়ে দোতলায় ওঠার সময় সেলিনা আহমেদের গলা কানে আসলো, রুদ্র প্রতিদিন এখানে নাস্তা করে যাবে, বুঝলে? এত অস্বস্তি বোধ করার কি আছে? অরুণী তাকায় সেদিকে। বোঝা গেল রুদ্র খেতে চাচ্ছে না। সেলিনা আহমেদের চোরাচুরির কবলে পড়ে নাস্তানাবুদ অবস্থা রুদ্রের। অরুণী একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। মনের ভিতর ছটফট করছে অরুণীর। চুপচাপ রুমে বসে থাকে। রুদ্র যতক্ষণ এই বাসায় থাকবে ততক্ষণ অরুণীর এই ছটফটানি কমবে না। কোনো এক অজ্ঞাত কারণে অস্থির লাগছে।
রুদ্রের মুখোমুখি হতে চায় না আর অরুণী। খাবার রুম থেকে সেলিনা আহমেদ ডাকে। অরুণীর সাড়া না পেয়ে বেজায় বিরক্ত নিয়ে অরুণীর রুমের দিকে আসে। রুমের দরজায় দাঁড়িয়ে উকি দিয়ে বলে, কতক্ষণ ধরে ডাকছি তোকে। অরুণীর অমনোযোগী ভাব। রুদ্র আম্মা পরে খাবো। যাওয়ার পর রুম থেকে বের হলো অরুণী। বুকের ভিতর নিদারুণ এক কষ্ট হচ্ছে ক্রমশ। কোথাও যেন শূন্যতা, চাপা কষ্ট, প্রখর অভিমান সবটা মিলিয়ে ঔদাসীন্যতার গ্রাস করছে অরুণীকে। কার্তিক কর্মকারের বাসা ছাড়ার পর রুদ্র আর কিরণ ভিন্ন ভিন্ন মেসে উঠেছে। কিরণের দুই চাচাতো ভাই থাকে, তাদের সাথে উঠেছে কিরণ। সকালে অরুণীর আচরণে খুব বিচলিত হয়েছে রুদ্র, সাথে অনুতপ্তও হচ্ছে। অরুণীর হাত ধরাটা বাড়াবাড়ি হয়ে গেছে। একজন মানুষকে এভাবে অবজ্ঞা করে কেমন যেন অপরাধ বোধ হতে লাগলো রুদ্রের। অরুণীর পরিবর্তন কম বেশি ভাবাচ্ছে রুদ্রকে। সন্ধ্যার পর রুদ্র কিরণকে ফোন দিয়ে বলল, আমার বাসার দিকে আড্ডা দেই না অনেক দিন। কিরণের সাথে সাথে রুদ্রের বাসায় গিয়ে হাজির। চাচাতো ভাইদের সাথে কিরণের ভালো বনাবনি হচ্ছে না, সেই নিয়ে আক্ষেপ করলো কিরণ। রুদ্র বলল, আমারও এখানে তেমন ভালো লাগছে না, ছেড়ে দিব ভাবছি। একটু থেমে রুদ্র হেসে আবার বলল, তোর সাথে বনামনি হবে কিভাবে? সবাইকে কি রুদ্র ভাবিস যে তোর সাথে বনামনি করে থাকবে? বলেই আরও শব্দ করে হেসে ওঠে রুদ্র। কিরণ মুহূর্তের জন্যে আবেগপ্রবণ হয়ে পড়ে, বলে, আসলে দোস্ত, আর আমার জীবনের প্রিয় মানুষদের তালিকায় তোর নামটা আগে রে। কিছুক্ষণ পর কিরণ আবার বলল, বাসায় ভালো লাগছে না, চল বাইরে থেকে ঘুরে আসি। আদিল, সদল ওদের ফোন দিয়ে আসতে বলি। বল, তবে একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি কিরণ। কিরণ আগ্রহী চোখে কথাটা শোনার জন্য তাকায়। কি কথা? রুদ্রের গলায় কৌতুক। বিয়ের পর তোর বউয়ের সাথে তোর নিত্য মারামারি লাগবে, মারাত্মক মারামারি। কিরণের মুখে বিরক্তি। রুদ্র বাসার গেট থেকে বের হওয়ার পর বলে, আজ অরুণীকে পড়াতে গিয়েছিলাম। কিরণ যেন ভুল কিছু শুনেছে, নিশ্চিত হতে প্রশ্ন করে, কি বললি? অরুণীকে পড়াতে গিয়েছিলাম। আত্মীয় স্বজনের বাসায় টিউশনি অস্বস্তিকর ব্যাপার, কিন্তু শাহেদ আহমেদের মুখের উপর না বলি কি করে? কিরণের চমকানো দৃষ্টি। আবছা অন্ধকারে অস্পষ্টভাবে বোঝা গেল কিরণের চেহারায় তীব্র বিস্ময়। কিছুক্ষণ পর রোমাঞ্চিত হয়ে বলে, হাউ রোমান্টিক দোস্ত, এত রোমান্টিক ব্যাপার? উফ। রুদ্র কিরণের এসব কথা উপেক্ষা করে গাঢ় গলায় বলল, আমার ওই দিনের ঘটনাটা আসলে ঠিক হয়নি। অরুণী কষ্ট পেয়েছে। অরুণী মেয়েটা ধৈর্য আছে বটে, নয়তো এত উপেক্ষার পরও কিভাবে নির্লিপ্তভাবে এত সব পাগলামি করে যাচ্ছে। হ্যাঁ দোস্ত, বলি কি, প্রেমটা করে ফেল। রুদ্র হালকা গলায় বলল। তোর? কিরণ একটু বিরক্ত নিয়ে বলল, ধুর কি, আসলে তো প্রবলেমটা কি? অরুণীর গায়ের রং ফর্সা না এটা? পাগলের মতো কথা বলিস না তো কিরণ। অরুণীর চোখগুলো কি সুন্দর, ড্যাপ ড্যাপে, কাঁধ অব্দি চুলগুলো ভালোই লাগে। ওর গায়ের রংটা একদম পারফেক্ট। আমার মনে হয় ফর্সা হলে ওকে ভালো লাগতো না যতটা এখন লাগে। ওর কথাবার্তা, চঞ্চলতা সবই আকর্ষণীয়। রুদ্র একটু থেমে বলল, অরুণীর ঠোঁট দুটো সুচিত্রা সেনের মতো। কিরণ হেসে উঠল। হাসির ধকলে শরীর কাঁপছে কিরণের। হাসতে হাসতে বলে, ওরে সালা, তলে তলে এত দূর, ঠোঁট চোখ চুল সবই খেয়াল করিস? হ্যাঁ। কিরণ আবার সমান তালে হাসছে। রুদ্র খানিক বিরক্ত হয়ে বলল, এত হাসির কি হলো তোর? আরে ভাই, একটা মানুষ দেখতে কেমন এটা বলাও কি দোষ? কিরণ হাসি পুরোপুরি থামিয়ে বলল, না দোস্ত, দোষ না। তুই কিন্তু অরুণীর প্রেমে পড়ে গেছিস। প্রেমেতে পড়েছিস এটা তুই নিজেও বুঝতে পারছিস না। প্রেমে টেমে কিছুতেই পড়িনি, আপাতত একটা ঝামেলায় পড়েছি। কি ঝামেলা? লাবণ্য। লাবণ্যের কথা শুনতেই মেজাজ খারাপ হয়ে গেল কিরণের। বলল, লাবণ্য কি? লাবণ্য প্রতিনিয়ত ফোন মেসেজ দিয়ে যাচ্ছে, দেখা করতে চাই। তোর ফোন নাম্বার আবার কোথায় গেল পেলো? আদিল হয়তো জোগাড় করে দিয়েছে, এছাড়া আর কে দিবে? কিরণ অনেকক্ষণ চুপ থাকলো। খ্যাপাটে গলায় বলল, লাবণ্য একটা অসভ্য মেলক। হ্যাঁ, ওর সাথে তুই দেখা করবি? তোর সাথে এই ব্যাপারে কিছু বলতে আমার সত্যি বিরক্ত লাগছে। এসব আমার কাছে বলিস না। কিরণ একটু থেমে দ্বিগুণ রাগ নিয়ে আবার বলল, তোর কি বিবেক বুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে দিন দিন? হ্যাঁ,
লাবণ্যের প্রসঙ্গে আসার পর অরুণীর বিষয়টা চাপা পড়ল। এর ভিতর আদিল সজল আসে, অনেক রাত পর্যন্ত আড্ডা চলে। লাবণ্যে কিংবা অরুণী কারো বিষয় নিয়েই কথা হয়নি আর। অরুণী অন্ধকারে চোখ দুটো মেলে শুয়ে আছে। রুদ্রকে নিয়ে ভাবতে না চাইলেও অবাধ্য ভাবনা চিন্তাগুলো জেঁকে ধরে আছে অরুণীকে। কষ্ট হচ্ছে অরুণীর, বুকের ভিতর চিনচিনে ব্যথা হচ্ছে। সকালবেলা শাহিদ আহমেদের ডাকে ঘুম ভাঙে অরুণীর। একদিন পরপর রুদ্র পড়াতে আসবে, তাই আজ আসেনি। নাস্তার টেবিলে বসে অরুণী সংকোচ আর ভয় নিয়ে শাহিদ আহমেদের উদ্দেশ্যে বলে, আব্বা, রুদ্র ভাইয়ের কাছে পড়তে ভালো লাগছে না, নতুন কোনো টিচার। গর্জে ওঠে শাহিদ আহমেদ। থাপ্পড় দিয়ে দাঁত বের করে থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দিব, বদমাইশ মেয়ে। অরুণী আর কিছু না বলে চুপচাপ খাবার গেলে। শাহিদ আহমেদ কতক্ষণ রাগে বিড়বিড় করলো, তারপর আবার বলে উঠল, এবার যদি কোনো ধরনের ফাজলামি করিস, অরণি খারাপ হবে। অরুণী মুখ ভার করে খাবার প্লেটের দিকে তাকিয়ে আছে, আর কিছু বলার সাহস পেল না। কলেজ থেকে ফেরার পথে বাসস্ট্যান্ডে দেখা হলো রুদ্রের সাথে। রুদ্র অরুণীকে দেখেনি। রুদ্রের কানের কাছে ফোন। অরুণীর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। রুদ্রকে সর্বপ্রথম এখানেই দেখেছিল অরুণী। কানের কাছে মোবাইল ছিল, মুখে হাসি। একটা গেজ দাঁত অরুণীর দৃষ্টি থামিয়ে দিয়েছিল। কার সাথে এভাবে কথা বলছে রুদ্র? নিজেকে এবার নির্বোধ মনে হচ্ছে অরুণীর। অরুণী কখনো জানার চেষ্টাও করেনি রুদ্রের গার্লফ্রেন্ড আছে কিনা। রুদ্র শুধু একবার বলেছিল ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে। হতে পারে মানুষটা আবার ফিরে এসেছে, নয়তো নতুন কোনো সম্পর্কে জড়িয়েছে। এরকম অনেক কিছু হতে পারে। বাসস্ট্যান্ড থেকে কয়েক পা এগিয়ে রুদ্র একটা শপিং মলের কাছের সামনে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্তের পর রুদ্রের সামনে একটা রিক্সা এসে থামল। লাবণ্য রিক্সা থেকে নেমে মৃদু হাসল রুদ্রের দিকে তাকিয়ে। অরুণীও দুইজনের দিকে তাকালো বার কয়েক। অরুণীর বুকের ভিতরটা ভারী হয়ে আসছে। দ্রুত হেঁটে চলে যায় সেখান থেকে। লাবণ্যের সাথে দেখা করার কোনো রকম ইচ্ছে ছিল না রুদ্রর, তবুও দেখা করেছে কৌতূহল থেকে। লাবণ্য কেন দেখা করার জন্য এত তোড়জোড় চেষ্টা করছে? কি বলবে লাবণ্য? লাবণ্য দাঁড়িয়ে আছে রুদ্রের সামনে। রুদ্র একবার তাকালো, বুকের ভিতর হু হু করে উঠল কয়েক মুহূর্তের জন্যে। লাবণ্য বলল, চলো কোথাও গিয়ে বসি। হ্যাঁ শিওর, এভাবে দাঁড়িয়ে তো কথা বলা যাবে না। লাবণ্য আর রুদ্র পাশাপাশি হাঁটছে, দুইজনই নিশ্চুপ। লাবণ্য হাঁটতে হাঁটতে ডাকলো, রুদ্র। রুদ্র ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকালো লাবণ্যের দিকে। বলো। লাবণ্য কিছু বলল না। বোঝা গেল দুইজনের মধ্যকার নিরাপত্তা ভাঙতে অকারণেই ডেকেছে। লাবণ্য কিছুক্ষণ পর রুদ্রের দিকে তাকাচ্ছে, তীক্ষ্ণ দৃষ্টি লাবণ্যের। রুদ্রের মেজাজ বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে ব্যর্থ হলো। মিনিট 10 হেঁটে রুদ্র থামল, বলল, ওই দিকটাই চলো, নিরিবিলি আছে। লাবণ্যের কাছ থেকে হাত 3 দূরত্ব রেখে বসে রুদ্র গাঢ় স্বরে বলল, কি বলবে বলো, শুধু শুধু সময় নষ্ট করো না, কাজ আছে আমার। লাবণ্য কিছুক্ষণ চুপ থেকে সংকোচ ভরা গলায় বলে উঠল, আমরা সম্পর্কটা আবার শুরু করতে পারি না? কথাটা বলে রুদ্রের প্রতিক্রিয়া দেখার জন্য শঙ্কিত দৃষ্টিতে তাকায় লাবণ্য। রুদ্র স্বাভাবিক গলায় বলল, এই কথা বলার জন্য ডেকেছো? রুদ্র হেসে আবার বলল, আচ্ছা লাবণ্য, তোমার কি মনে হয় তোমার প্রতি প্রেম ভালোবাসা থেকে আমি এখানে দেখা করতে এসেছি? আমি কৌতূহল থেকে এসেছি। তুমি কিসের জন্য কিংবা কি বলার জন্য দেখা করতে চাচ্ছ সেসব জানার এবং শোনার কৌতূহল। তোমার মতো একটা পতিতা লেভেলের মেয়ের সাথে আমি আবার সম্পর্কে যাব? উচ্চস্বরে হেসে ওঠে রুদ্র, দুর্ভেদ্য সেই হাসি। এত সব কঠিন কথা কত সাবলীল আর সহজ ভঙ্গিতে বলে যাচ্ছে রুদ্র। লাবণ্যের চোখে মুখের দুরাবস্থা, অপমানে থমথমে লাবণ্যের মুখ। ধীরে ধীরে সেটা ক্রোধে পরিণত হয়। রোষপূর্ণ গলায় চেঁচিয়ে বলল, রুদ্র, মুখ সামলে কথা বলো, সীমা অতিক্রম করছো তুমি। রুদ্রের চেহারার দ্বিগুণ রোষ। মুখ সামলে ভদ্রভাবে কথা বলছে। আমি যা বলেছি তা কি মিথ্যে? আর আদিল তোমায় কি বলেছে? বলেছে যে আমি তোমার জন্য এখনো কষ্ট পাই, তোমায় ভুলতে পারিনি, তোমায় এখনো ভালোবাসি। রুদ্র একটু থেমে আবার বলে, তোমায় ভুলতে পারিনি, তোমার জন্য কষ্ট পাই, এর মানে তো এই না যে তোমার সাথে আবার সম্পর্কে জড়াবো। তুমি আমার জীবনের একটা যন্ত্রণাময় অধ্যায়, যে অধ্যায় মুছে ফেলতে পারছি না।
আবার নতুন করে সূচনা করার কথাও ভাবতে পারছি না। তোমার মতো জঘন্য একটা মেয়ের সাথে আবার আমি যে লাবণ্যকে ভুলতে পারছি না, সে লাবণ্য তো তুমি নও। তারপর কিছুক্ষণ লাবণ্যের সাথে তর্কাতর্কি চলে। এক পর্যায়ে রুদ্র নিজের এতদিনের জমানো রাগ, ক্ষোভ, জেদ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আচমকাই লাবণ্য গালে সজোরে কয়েকটা চড় মেরে বসে। রুদ্রের চোখ জোড়া ফার্নেসের চুল্লির মতো ধিক ধিক করে জ্বলছে। চড়ের আঘাতে লাবণ্যের গালে সমান্তরাল কালশিরা পড়ে যায়। লাবণ্য নিশ্চুপ। রুদ্রের চোখ মুখের ভয়ঙ্কর অবস্থা দেখে আর কিছু বলার সাহস পায় না। রুদ্র বসে না আর সেখানে, এলোমেলোভাবে পা ফেলে চলে যায়। একদিকে ক্রোধ, অন্যদিকে যন্ত্রণা, সবকিছু অসহনীয় লাগছে রুদ্রের কাছে। অরুণী খাটে উপুর হয়ে শুয়ে আছে, আধবোঝা চোখ দুটো পিটপিট করে জ্বলা দীপকের ন্যায়। কিছুক্ষণ পরপর দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসছে বুক চিরে। ঝোড়ো হাওয়ার মতো তীব্র বেগে হু হু করে চাপিয়ে রাখা কান্না বেরিয়ে আসতে চাচ্ছে। না কাদার দৃঢ় প্রতিজ্ঞায় ঠোঁট কামড়ে শুয়ে থাকে অরুণী। শুধু বুঝতে পারছে ওর হৃদয়ে কেউ ধারালো ছুরি দিয়ে ক্রমশ আঘাত করে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকে অরুণী। কষ্টগুলো যত চাপিয়ে রাখতে চাচ্ছে ততই যেন প্রখর হচ্ছে। এই পর্যায়ে বাধাপ্রাপ্ত হয়ে থাকা কান্নাগুলো অরুণীর বন্ধ চোখের কোটর বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। বালিশে শক্ত করে মুখ গুজে থাকে অরুণী। কান্নার বেগে শরীরটা কাঁপছে, শ্বাস রুদ্ধ হয়ে আসছে বারংবার। রুদ্রর বিষয়টা তো ভুলে থাকতে চেয়েছে এতদিন, তবুও রুদ্রের জন্য কেন কাঁদছে? রুদ্রর প্রেমিকা থাকতেই পারে, এটা স্বাভাবিক। নিজের মনকে প্রবোধ দিচ্ছে অরুণী, কিন্তু মন যে বড্ড অবুঝ জিনিস। অরুণীর মনে হচ্ছে এই অসহনীয় যন্ত্রণায় ওর প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে। জোরে জোরে শ্বাস ফেলছে। গোসল, খাওয়া দাওয়া সব ভুলে রুম বন্ধ করে সারা দিন শুয়ে রইল অরুণী। রুদ্রকে ভুলতে না পারলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে না। কিশোরী মনের ভালোবাসা একটু বাড়াবাড়ি রকমের হয়, তার উপর এত পাগলামি করেও ব্যর্থ হওয়া, বারবার অবহেলিত হওয়া। অরুণীর বিধ্বস্ত অবস্থা। রাতে 1:30 পেরিয়ে গেছে, তবুও ঘুম আসছে না। কষ্টগুলো অসহ্য লাগছে অরুণীর কাছে। হঠাৎ ফোন বেজে ওঠে অরুণীর। কান্নার ফলে ফুলে যাওয়া চোখ দুটো টেনে টেনে মেলে। এত রাতে কে ফোন দিবে, এটা ভাবতে ভাবতে অরুণী ফোন রিসিভ করে। ওপাশ থেকে হ্যালো বলতেই অরুণীর বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। এ যে রুদ্রের গলা। অরুণী ক্ষীণ গলায় প্রশ্ন করে, আপনি আপনি এত রাতে কেন ফোন দিয়েছেন? অরুণীর গলা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে কান্না চাপিয়ে কথা বলছে। রুদ্র বলে, কয়েকদিন ধরে কি হয়েছে তোমার বলো তো? এত রাত পর্যন্ত তুমি সজাগ কেন? কাঁদছো কেন? অসহ্য লাগছে রুদ্রের কথা অরুণীর কাছে, তীব্র অসহ্য। অরুণী কঠিন স্বরে বলে, তার আগে বলেন আপনি কেন আমার কাছে ফোন দিয়েছেন? আচ্ছা, আপনি চাচ্ছেনটা কি? সমস্যা কি আপনার? আপনি বুঝতে পারছেন না আমি নিজেকে শুধরে নিতে চাচ্ছি? খামখেয়ালির বশে করা যে পাগলামিগুলো আমার প্রতিনিয়ত কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেগুলো মুছে ফেলতে চাচ্ছি। এক শ্বাসে কথাগুলো বলে থামে অরুণী। রুদ্র নিচু গলায় বলল, অরুণী, কান্না থামাও। অরুণী ধৈর্যচ্যুত হয়ে চেঁচিয়ে বলে, সহানুভূতি দেখাচ্ছেন? কিসের জন্য সহানুভূতি দেখাচ্ছেন? আমি তো এখন আপনাকে কোনো রকম বিরক্ত করছি না। তবুও কি সমস্যা আপনার, বলবেন একটু? অরুণীর হঠাৎ এই ধরনের মেজাজের কারণ বুঝতে পারছে না রুদ্র। অরুণী আগে কখনো এভাবে কথা বলেনি। রুদ্র শান্ত গলায় বলল, এত রেগে আছো কেন তুমি? আর এত রাত পর্যন্ত সজাগ কেন তুমি? কাঁদছো কেন? অরুণী পাল্টা প্রশ্ন করে, আপনি কেন এত রাতে ফোন দিয়েছেন? আমি তো বলেছি আমি আমার সমস্ত কাজের জন্য দুঃখিত, ক্ষমা চাচ্ছি আমি। অরুণীর গলায় তীব্র ক্ষোভ, অতিরিক্ত রাগে দিশেহারা হয়ে অরুণী ওর ফোনটা দেওয়ালের দিকে ছুঁড়ে মারে গায়ের সমস্ত শক্তি দিয়ে। ফোনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রুদ্র হতভম্ব হয়ে থাকে। অরুণীর হঠাৎ এই আচরণের কারণ বুঝতে পারছে না। অরুণী কাঁদছে কেন? অদ্ভুত এক কারণে রুদ্রের মনটা ছটফট করতে লাগলো। অরুণীর হঠাৎ এই পরিবর্তন ভালো লাগছে না রুদ্রের। এত কষ্ট পাচ্ছে কেন অরুণী?
অন্যদিকে লাবণ্যের বিষয়টাও না চাইতেও রুদ্রের মস্তিষ্কে সূক্ষ্ম চিন্তার সৃষ্টি করেছে। লাবণ্য নামক অধ্যায়টা পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করছে। সকালে বিধ্বস্ত রূপে রুদ্রের সামনে যায় অরুণী। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো ফুলে লাল টকটকে হয়ে আছে, মুখটা একদম ফ্যাকাশে, দৃষ্টি রক্ত শূন্য। অরুণীর দিকে তাকাতেই রুদ্রের দৃষ্টি থেমে যায়। কপাল ভাঁজ করে তাকিয়ে আছে রুদ্র। অস্থির গলায় প্রশ্ন করে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।